আজ মহিলা মহলে আমরা যদি স্টুডিওয়ে বসে কথা না বলে এমন একটা কোথাও কথা বলি যেখানে হয়তো পাখির ডাক শোনা যাচ্ছে বা বাঘের গর্জন, কেমন হয়? একটু অন্যরকম লাগছে, তাই না শুনতে? না, এতটা আমরা করে উঠতে পারবো না, কিন্তু আমরা এমন বিষয় নিয়ে কথা বলতে পারি যেটা একটা জঙ্গলের আবহ তৈরি করতে পারে। কেন এই কথা বলছি? কারণ আগামীকাল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা আন্তর্জাতিক বাঘ দিবস। আমাদের সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী জয়দীপ কুণ্ডু এবং সুচন্দ্রা কুণ্ডু। আকাশবাণী স্টুডিওয়ে আপনাদের দুজনকেই স্বাগত। নমস্কার। নমস্কার। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আগামীকাল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা আন্তর্জাতিক বাঘ দিবস, অর্থাৎ বাঘেদের জন্য একটা দিন। বাঘেদের জন্য আলাদা করে একটা দিন পালনের প্রয়োজনীয়তা হঠাৎ করে অনুভূত হলো কেন? যদিও বাঘ আমাদের জাতীয় পশু, সেই জায়গাটা মাথায় রেখেও বলছি, শুধুমাত্র বাঘের জন্যেই আলাদা করে একটা দিন পালনের প্রয়োজনীয়তা ঠিক কোথায়? আপনারা বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে কাজ করেন, সেই জায়গা থেকে বা সেই ভাবনা থেকে যদি বলেন। দেখুন, প্রথমেই বলি, আমরা বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী হিসেবে বলছি, আমাদের কাছে বাঘ দিবস মানে হচ্ছে 365 দিন 24 ঘন্টা। বাঘের জন্য আলাদা করে দিন আমরা মনে করি না, কারণ আজকে বাঘকে আমরা মনে করি জাতীয় পশু, মানে দেশের যে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের প্রতীক, তাকে রক্ষা করাটা আমাদের কর্তব্য। আর এই যে বাঘ দিবস 29শে জুলাই 2010 থেকে এটি একটা ইন্টারন্যাশনাল ফোরাম থেকে ঠিক করা হয়েছে যে 29শে জুলাই বাঘ দিবস হিসেবে গণ্য করা হবে। তার কারণ হচ্ছে যে সে সময় বাঘের সংখ্যা, পোচিং এবং বিভিন্ন অন্যান্য কারণে, হ্যাবিটাট লস, বিভিন্ন কারণে বাঘের সংখ্যা যেভাবে কমে যেতে শুরু করেছিল, এই পপুলেশনটাকে রিভার্স করার জন্য, মানে নাম্বার অফ পপুলেশন, বাঘের সংখ্যা বাড়ানোর জন্য 13টা টাইগার রেঞ্জ কান্ট্রি একটা সম্মেলন হয়েছিল সেন্ট পিটার্সবার্গে। সেই সেন্ট পিটার্সবার্গেতে ঠিক করা হয়েছিল 29শে জুলাই বাঘ দিবস হিসেবে গণ্য করা হবে এবং বাঘ সম্পর্কে সচেতনতা সারা পৃথিবীর মানুষকে সচেতন করা হবে, যাতে বাঘের সংখ্যা, বাঘের সমস্যা, বাঘ সংরক্ষণ এই বিষয়ে অবগত করা যায়। আমি এরপর জয়দীপদার কাছে আসব। যদি আমি এটা জানতে চাই যে বন্যপ্রাণ সংরক্ষণের কাজের ভাবনার জায়গা থেকে বাঘ সংরক্ষণের বিষয়টা এতটা গুরুত্ব দিয়ে ভাবলেন কেন, বা সেই বিষয়টা মাথায় এলো কেন? তার কারণ হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণ, এই যে পুরো ব্যাপারটা, বা সেই অর্থে যদি আমি বলি যে জঙ্গল সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, এই সমস্ত কিছুর যদি কোনো পতাকা হয়, যেরকম আমাদের দেশের গৌরব আমাদের জাতীয় পতাকা, সেরকম বন্যপ্রাণ, পরিবেশ, জঙ্গল সংরক্ষণের যদি কোনো পতাকা হয়, সেটা হচ্ছে বাঘ। বাঘকে সামনে রেখে বা সবার উপরে রেখে সংরক্ষণ হয়। বাঘ সংরক্ষণের কথা বলা মানে শুধু যে আমি একটা পার্টিকুলার স্পিসিসকে সংরক্ষণের কথা বলছি তা একেবারেই নয়। আমরা বলছি যে বাঘকে বাঁচিয়ে রাখতে গেলে জঙ্গল লাগবে, এবং তাই আমরা পুরো জঙ্গল সংরক্ষণের কথা আসলে বলছি। আবার জঙ্গলে বাঘ যে জঙ্গলে থাকবে সেই জঙ্গলে লক্ষ্মীশ্রী সবসময় থাকবে, তাই বাঘ থাকলে জঙ্গল থাকবে। তাই আমরা বাঘ সংরক্ষণটাকে যেন একটা পতাকার মতো ব্যবহার করছি। সেই কারণে আমরা বাঘ সংরক্ষণটাকে এগিয়ে রাখি, এবং বাঘ সংরক্ষণ বলার অর্থই হচ্ছে আমরা পুরো প্রকৃতি মায়ের সংরক্ষণের কথা বলতে চাইছি। আপনারা সুন্দরবনে দীর্ঘদিন কাজ করেন। আমরা সুন্দরবন বলতেই বুঝি শুধু বাঘ, কিন্তু এটা কি সত্যি? দেখুন, সুন্দরবন বলতে প্রথম চিত্রটা তো বাঘেরই আসে। শুধু সুন্দরবনের সঙ্গে বাঘকেই বা শুধু বাঘকে রিলেট করাটা কতটা প্রাসঙ্গিক? সুন্দরবন আর বাঘ হচ্ছে সমান। আজকে আপনি দেখুন সুন্দরবনের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু উড়িষ্যার ভিতরকণিকাতেও আছে, একই জঙ্গল, কিন্তু সুন্দরবন এগিয়ে আছে। তার কারণ হচ্ছে সুন্দরবন পৃথিবীর বুকে একমাত্র বাদাবন যেখানে বাঘ রয়েছে, এবং এই বাঘ রয়েছে বলেই আজকে আমরা আলোচনা করছি কিন্তু সুন্দরবন নিয়ে। আমরা কিন্তু আজকে আলোচনাটা ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকা নিয়েও করছি না, বা মহারাষ্ট্রের কোনো
বাদাবনের অঞ্চল নিয়েও করছি না। সুতরাং বাঘ আছে বলেই সুন্দরবন, এবং গ্লোবাল অ্যাটেনশন যেটাকে বলা হয়, এই গ্লোবাল অ্যাটেনশন রয়েছে সুন্দরবনের উপর, তার একমাত্র কারণ হচ্ছে বাঘ। বাঘের অবস্থান আমাদের বাস্তুতন্ত্রে ঠিক কোথায়? বাঘের অবস্থান বাস্তুতন্ত্রের সুন্দরবনের বাস্তুতন্ত্রে একদম উপরে, অ্যাপেক্স প্রিডেটর। এবং বাঘ যদি না থাকতো বাদাবন এতদিনে কাটা পড়ে যেত। তার কারণ জঙ্গল হাসিল যখন ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে শুরু হয়েছিল, তখন কিছুটা হলেও বাঘ একটা ডেটারেন্টের ভূমিকা পালন করে। বাঘের ভয়ে লোকজন কিছু অংশ তো কাটতে যেতে ভয় পেত, তাই জন্য বাঘ শিকারের জন্য রিওয়ার্ডও ঘোষণা করত তখনকার লাট সাহেবরা। এবার কথাটা হচ্ছে, এখনো বাস্তুতন্ত্রে বাঘের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু বাঘ ছাড়াও বাস্তুতন্ত্রে, সুন্দরবনের বাস্তুতন্ত্রে অন্যান্য অনেক প্রাণী আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী আছে, যারা কিন্তু এই বাস্তুতন্ত্রকে প্রসপারাস রাখেন। কাঁকড়া আছে, পাঁচকিপার আছে, মাছ আছে, মাছরাঙা আছে, বিভিন্ন পাখি আছে, বিভিন্ন পোকা আছে, হরিণ আছে, শুয়োর আছে, এবার মনিটর লিজার্ড আছে। কিন্তু এখানেতে সুন্দরবনের বাস্তুতন্ত্রে বাঘ একটা কন্ট্রোলার হিসেবে কাজ করে, একটা যে কোনো ব্যালেন্স, ইকোসিস্টেমের ব্যালেন্সকে কন্ট্রোল করে বাঘ। আমরা জয়দীপদার কাছে আসব। সুন্দরবনের সঙ্গে পর্যটন শিল্পের একটা বড় বা একটা স্ট্রং সুতো রয়েছে, এবং সেই সুতোর একটা কেন্দ্রবিন্দু হচ্ছে বাঘ। কারণ মানুষ সুন্দরবনে যারা জঙ্গল ভালোবাসেন, অনেকেই বাঘ দেখতেই বা বাঘ দেখার সম্ভাবনা আছে বলেই সুন্দরবনে যান। এই জায়গাটা ওই অঞ্চলে কর্মসংস্থানের কতটা ক্ষেত্র তৈরি করছে? এটা বিরাট ভূমিকা পালন করছে। যেটা হচ্ছে কি, বাঘ সুন্দরবনে আছে বলেই, যেটা আমি আগেও বললাম, যে পর্যটকরা আসছে এবং দেশ বিদেশ থেকে পর্যটকরা আসছে, নামকরা ফটোগ্রাফাররা আসছেন, সর্বস্তরের ফটোগ্রাফাররা আসছেন, যারা শুধু বন্যপ্রাণ দেখতে ভালোবাসেন এরকম মানুষ আসছেন, এবং তাদের এই আসা যাওয়াটাকে কেন্দ্র করে পর্যটনের মানও বৃদ্ধি হচ্ছে। সুন্দরবনের ছেলেরা এবং মহিলারাও এই ডাইরেক্টলি সেই পর্যটন শিল্পের সাথে যুক্ত হচ্ছেন, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। এই সব কিছুর মূলে কিন্তু সুন্দরবনের বাঘ আছে বলেই পর্যটন। যেরকম, যেটা আগেও বললাম, আরেকবার রিপিট করছি আমি, যে উড়িষ্যার ভিতরকণিকা, সেখানে যদি 10 জন পর্যটক যান, সেখানে সুন্দরবনে বাঘ আছে বলে সেখানে 10-এর জায়গায় 100 জন পর্যটক আসছে। এটাই হচ্ছে বাঘ থাকার আর না থাকার দুটোর পার্থক্য। আমরা যেহেতু মহিলা মহলে রয়েছি, তো একটু আমরা মেয়েদের কথা বলবো। এবং আপনারা সুন্দরবনের ভেতরে গিয়ে কাজ করেন, সেখানকার মানুষদের জন্য, মানুষদের হয়ে কাজ করেন, তাদেরকে সচেতন করেন। এই অঞ্চলে বাঘের সঙ্গে সুন্দরবনের মানুষের জীবনযাত্রার একটা সম্পর্ক বা একটা সুতো তো রয়েছে। ওখানকার যেহেতু জঙ্গল কেন্দ্রিক জীবন হলে যা হয়, সেই জঙ্গলের মূল যে রক্ষাকর্তা বা মূল যে পশু বা যে বন্য প্রাণীটি রয়েছে, তার সঙ্গে তো সাধারণ মানুষের একটা সম্পর্ক থাকেই, মানে সেটা একটা অদৃশ্য বা অব্যক্ত সম্পর্ক গড়ে ওঠে। এটা ওই অঞ্চলের মেয়েদের জীবনযাত্রাকে ঠিক কোথায় বা কোন কোন ক্ষেত্রে প্রভাবিত করে বলে আপনার মনে হয়, সুচন্দ্রাদি? দেখুন, সুন্দরবনের বাঘকে নিয়ে না একটা সুন্দরবনের প্রতিটি, মানে নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে, একটা ভয় মিশ্রিত একটা সহাবস্থান আছে বাঘের সাথে। বাঘকে তারা ভয় পায়, কিন্তু এটাও তারা জানে যে সুন্দরবনে বাঘ না থাকলে বাদাবন থাকবে না, বাদাবন না থাকলে তাদের বাসভূমিও থাকবে না। সুন্দরবনের মেয়েরা কিন্তু অনেক শক্ত। এতদিন ধরে তাদের সাথে কাজ করে আমি তাদের মতন করে ভাবতে যদি শিখি, তাহলে বলতে হয় যে তারা কিন্তু লড়াই করে বাঁচে। তারা লড়াই করে অনেক কিছুর সাথে। জলের সংকট আছে, অর্থের সংকট আছে, জীবিকার সংকট আছে। স্বামী, বেশিরভাগ মেয়ের স্বামী বাইরে কাজ করে পরিযায়ী শ্রমিক হিসেবে। আবার কিছু কিছু যারা থাকে, তারা নিজেদের মতো, সুন্দরবনের মেয়েরা কিন্তু খুব এন্টারপ্রাইজিং। তারা কিন্তু কাজ করতে চায়, তারা কিন্তু কাজ শিখতে চায়। তাদেরকে যদি ঠিক মতন করে না তাদের সচেতন করা যায়, তাদের যদি শিক্ষা দেওয়া যায়, স্কিল ডেভেলপ করা যায়,
তারা কিন্তু অনেক অনেক উঁচুতে পৌঁছতে পারে। তারা সংসারও যেরকম করে, তারা কাজও করে, তাদের মধ্যে কিন্তু সর্বগুণ আছে। তারা চাইলে আমাদের মানে কোনো দিক থেকেই তারা কম নয়, তারা কোনো দিক থেকেই কম নয়। চাইলে একটা নতুন ক্ষেত্র বা নতুন একটা দিশা জীবনের ক্ষেত্রে তারা তৈরি করতে পারে। একদম। এবং প্রকৃতি সম্বন্ধে তাদের সচেতনতাটা কিন্তু অনেক বেশি। তারা কিন্তু চায় না তাদের স্বামীরা জঙ্গল নির্ভর হোক। তারা কখনোই চায় না যে তাদের স্বামী মধু কাটতে যাক বা কাঁকড়া ধরতে যাক। বিশেষ করে হ্যাঁ, কিছু মহিলা আছেন যাদের অনেক বিপদের মধ্যে, তাদের অনেক সংকটের মধ্যে কাঁকড়া মারতে যেতে হয়। অর্থনৈতিক সংকটটা তো একটা বড় সংকট, কিন্তু বেশিরভাগ মহিলাই চান না যে তাদের স্বামী সন্তান জঙ্গল নির্ভরশীল হোক বা তারা বাঘের সাথে সংঘাতে জড়িয়ে পড়ুক। বেশ, আমি জয়দীপদার কাছে আসব। এই যে সংঘাত বা সংকটগুলোর কথা হচ্ছে মানুষের সঙ্গে, এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে ভারতবর্ষে, আমি বিশ্বের পরিপ্রেক্ষিতে বললাম না, ভারতবর্ষে একটি বাঘের বেঁচে থাকার জন্যে বা সঠিকভাবে বেঁচে থাকার জন্যে ঠিক কি কি সংকট অপেক্ষা করে থাকে বা থাকছে? সংকটের কথা বলার আগে আমার মনে হয় একটা কথা একটু বলার দরকার। বাঘের জন্য সব থেকে ভালো বেঁচে থাকার জায়গা হচ্ছে মানুষের হৃদয়। মানুষের হৃদয়ে যদি বাঘের জায়গা থাকে, মানুষ যদি চায় যে বাঘ জঙ্গলে বেঁচে থাক, তাহলে কিন্তু জঙ্গলে বাঘ বেঁচে থাকবে। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা যখন ধরুন আমরা যখন বাঘের সংকট নিয়ে যখন আমরা কথা বলতাম, তখন আমরা ভাবতাম যে বাঘের সব থেকে বড় শত্রু হচ্ছে চোরা শিকারীরা। চোরা শিকারে বাঘের সব থেকে বেশি প্রাণ যায়। যত দিন এগোলো দেখা যাচ্ছে চোরা শিকারীদের বোধহয় পেছনে ফেলে দিয়েছে জঙ্গল কাটা। জঙ্গল যেভাবে ছোট হচ্ছে, যেভাবে বাঘের মানে বসতি ধ্বংস হচ্ছে, এবং সেটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, আমার মনে হয় যে যদি দুজনের মধ্যে প্রতিযোগিতা হয়, চোরা শিকারীদের মধ্যে এবং বাসস্থান ধ্বংসের মধ্যে, তাহলে বাসস্থান ধ্বংস বোধহয় এগিয়ে আছে। আমরা যেটা বলি যে বাঘের দিকে একটা দুনালা বন্দুক তাক করা আছে। এই দুনালা বন্দুকের একটা হচ্ছে চোরা শিকার, আর একটা হচ্ছে জঙ্গল ধ্বংস। সুতরাং এই দুটো হচ্ছে তাদের জন্য সব থেকে বেশি থ্রেট। এবং বাঘের চোরা শিকারকে আটকানো বা জঙ্গলের ধ্বংস হওয়াকে আটকানোটা পুরোটাই হচ্ছে আমাদের মানুষের সদিচ্ছা। মানুষ চেয়েছিল বলেই ভারতবর্ষে বাঘ সংরক্ষণ, জঙ্গল সংরক্ষণ শুরু হয়েছিল। ভারতবর্ষে প্রজেক্ট টাইগারের মতো একটা আইকনিক কনজারভেশন প্রোগ্রাম শুরু হয়েছিল মানুষ চেয়েছিল বলেই। আবার হয়তো মানুষ চাইছে না বলেই আজকে হয়তো বাঘের দিকে দুনালা বন্দুকটা আর একটু বেশি করে তাক করা হয়ে যাচ্ছে। এর বেশি আমি আর এটার থেকে বেশি এই বিষয়টা না ভেঙে বলতে চাইছি না। বেশ, অর্থাৎ বাঘের প্রয়োজনীয়তা, এই যে বাঘের ভূমিকা বাস্তুতন্ত্রে, বা বাঘ হঠাৎ করে একটা বাঘের মতো জন্তুকে বাঁচিয়ে রাখার দরকারই বা কি, বা আমাদের জাতীয় পশু হঠাৎ করে বাঘই বা কেন হলো, এই প্রশ্নের উত্তরগুলো আমার মনে হয় আপনার শ্রোতা যারা আছে শুনছেন তাদের জন্য আমার মনে হয় একবার বলা উচিত যে বাঘকে জাতীয় পশু ঘোষণা যারা করেছিলেন, ওই আবার বললাম কিছু সদিচ্ছা সম্পন্ন ব্যক্তিরা, তারা বাঘকে জাতীয় পশু ঘোষণা করেছিলেন যাতে বাঘ পূর্ণ অ্যাটেনশনটা পায় সংরক্ষণের দিক দিয়ে। সেই কারণেই বাঘকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবারে একটা বাচ্চা যখন স্কুলে পড়ছে বা সে যখন ছাত্র জীবন, সেই সময় থেকে তার মধ্যে যদি বাস্তুতন্ত্র, জঙ্গল, জাতীয় পশু, বাঘ ইত্যাদি, হাতি, জঙ্গল, নদী নালা, হিমালয়, মহাসমুদ্র, সমুদ্র সবকিছু যদি তাকে যখন জানানো হয়, সেইখান থেকে তার মনের মধ্যে যদি বাঘের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসা সেও যেরকম বয়সে বেড়ে উঠবে, সেইভাবে তার মধ্যে সেই ভালোবাসাও আস্তে আস্তে বেড়ে উঠবে। এবং আমরা যদি সবাই, সমস্ত নাগরিকরা একসাথে চাই
যে বাঘ বাঁচুক, জঙ্গল বাঁচুক, তাহলেই কিন্তু বাঘ জঙ্গল দুই বাঁচবে। আমি সুচন্দ্রাদির কাছে আসবো। দাদা আসলে একটা শিক্ষাদানের কথা বলছিলেন, মানে সেটা বোধহয় পরিবার থেকে শুরু হওয়া উচিত। অবশ্যই, ছোট ছোট ছেলে মেয়েদের আমরা গ্রামে হোক বা শহরে হোক যেখানেই বড় করি না কেন, প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা সর্বপ্রথম শুরু হয় সম্ভবত পরিবার থেকে। একদম, সেটা একটা ছোট গাছ লাগানোর মাধ্যমে হোক বা যে কোনো বাড়ির পাশে একটা সামান্য ছোট্ট পশুকে বা একটা পোষ্যকে ভালোবাসার মাধ্যমে হোক। আপনাদের সংস্থা এই জায়গাটাকে মাথায় রেখে কি কি কাজ করেন? আমাদের সংস্থা শের, আমরা বিশ্বাস করি টাইগার কনজারভেশন ইজ পিপলস কনজারভেশন। মানে আজকে বাঘ সংরক্ষণ মানে হচ্ছে আমি কিন্তু মানুষের জন্য, এটা খুব স্বার্থপরের মতো শোনাবে, আমি বাঘ বাঁচাতে চাইছি কারণ আমি মানুষ হিসেবে আমার পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে চাইছি। আজকে পরবর্তী প্রজন্ম কখন ভালো থাকবে? যখন তার কাছে সুস্থ পরিবেশ থাকবে, সুস্থ বায়ু থাকবে, মানে যে ক্লিন এয়ারটা সে নিঃশ্বাস নিতে নেবে, তাকে ওষুধ কম খেতে হবে। সেটার জন্য যে ন্যাচারাল সিস্টেমটা আমাদের দরকার, সেই ন্যাচারাল সিস্টেমটাকে সংরক্ষণ করতে গেলে আমরা শুরু করছি বাঘ দিয়ে। সুন্দরবনবাসীকে আমরা মনে করি যে সুন্দরবনেতে যারা থাকে তাদের যদি একটা হলিস্টিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি, তাদের যদি স্কিল ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং এবং সচেতনতাটা বৃদ্ধি করতে পারে, তবেই তারা কিন্তু বাদাবন সংরক্ষণ করবেন, যেটা আখেরে বাঘের ভালো করবে। আমরা বিভিন্নভাবে তাদের জঙ্গল নির্ভরশীলতা ছেড়ে বিকল্প রোজগার করতে পারে সেইভাবে তাদের প্রযুক্তিগত শিক্ষা দিচ্ছি। তাদের বিভিন্নভাবে তাদেরকে মেইন স্ট্রিম সামাজিক কার্যকলাপে তাদেরকে ইনকর্পোরেট করছি, ইন্টিগ্রেট করছি। তাদেরকে নেচার এডুকেশনেতে তাদের বিভিন্নভাবে নেচার এডুকেশন করা হচ্ছে। এই রিসেন্টলি আমরা যে একটা ওয়ার্কশপ করে সবে ফিরলাম, সেটি হচ্ছে ওখানকার যে ক্লাস 9, 10, 11, 12 যে ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা অ্যাপ নির্ভর ক্লাইমেট অ্যাকশন বা প্রকৃতিকে চেনার বিভিন্ন আজকালকার দিনে ইনফরমেশন টেকনোলজি এত উন্নতি করেছে, আমরা তাদেরকে শেখালাম যে কিভাবে তারা মোবাইল ফোন থাকলে যে কোনো গাছপালা, জঙ্গল, প্রজাপতি, পোকা, মাকড়, পাখি সবকিছু এক লহমায় চিনতে পারবে। সেটা কিভাবে তারা তাদেরকে সেই স্পিসিসটাকে বাঁচাবে, এই নেচার এডুকেশন, তাদেরকে হেলথ অ্যান্ড হাইজিন অ্যাওয়ারনেস, মহিলাদের জন্য তাদের সচেতনতা, তাদের স্বাস্থ্য নিয়ে কার্যকলাপ, সুন্দরবনের মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করে আমরা বাঘ সংরক্ষণকে মানুষের ঘরে ঘরে পৌঁছতে চাই। জয়দীপ দা, আপনাকে যদি এই বিষয়ে কিছু প্রশ্ন করি, যে দিদি শিক্ষাদান বা সচেতন করার ক্ষেত্রটা বলছিলেন, যে কিভাবে আপনারা সচেতন করছেন যারা আপনাদের কাজের মাধ্যমে, যাতে মানুষ প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকে, আপনি এই বিষয়ে কি বলবেন? যেটা আমরা করছি, যেটা সুচন্দ্রা বলছিল, যে আমরা ওই ক্যাচ দেম ইয়াং, মানে একদম তৃণমূল স্তর থেকে বাচ্চাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি সৃষ্টি মানে চেষ্টা করে যাচ্ছি। যেরকম শহরাঞ্চলে আমরা যেরকম কলকাতা এবং কলকাতার যে শহরতলি, এই সমস্ত জায়গায় প্রায় 80 থেকে 85টা স্কুলে আমরা যাই, বাচ্চাদের আমরা বন্যপ্রাণের তথ্যচিত্র দেখাই, বাচ্চাদের আমরা বন্যপ্রাণ, জঙ্গল, পরিবেশ, প্রকৃতি নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করি, তাদের কথা শুনি, তারা কি ভাবছে সেটা আমরা বোঝার চেষ্টা করি, সেটা আমাদের কাজের মধ্যে যাতে আমরা আনতে পারি, সেইটাকে অ্যাড্রেস করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলি। এছাড়া ধরুন আমরা সুন্দরবনে, যেটাও বলছিল, যে সুন্দরবনেও আমরা স্কুলের বাচ্চাদের কাছে যাচ্ছি নিয়ত, আমরা প্রায় 40টার কাছাকাছি স্কুলে যাচ্ছি, বাচ্চাদের সাথে কথা হচ্ছে। বাচ্চাদের মাধ্যমে যেটা করা যায়, একটা বাচ্চাকে যদি আপনি আপনার কনফিডেন্সে নিতে পারেন, তাহলে তার পরিবারটাকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেটা একটা বড় দিক। এছাড়া ধরুন আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় যারা স্টেক হোল্ডার্স, যাদের বলা হয়, যে জঙ্গল প্রান্তিক মানুষ যারা, যে সমস্ত জঙ্গলের আশপাশে যারা বসবাস করেন, তাদের মধ্যে কিভাবে কি কাজ করলে তাদেরকে পাশে পাওয়া যাবে, যাতে তাদের জঙ্গল সংরক্ষণের কাজে তাদের পাশে পাওয়া যায়, তার জন্য তাদের জন্য কি করা দরকার, তাদের কি হেল্প করলে তারা আরো এগিয়ে আসবে, সেই প্রচেষ্টা আমাদের সব সময় চলছে। তাছাড়া আমাদের যেটা সেন্টারটা বাঘবন, আমাদের সুন্দরবনে যে সেন্টারটা আছে,
সেইখানে আমরা বিভিন্ন বিকল্প কর্মসংস্থান যাতে পেতে পারে, সেটা ছেলেদের থেকে আরম্ভ করে মেয়েদের আমরা সেলাই স্কুল শুরু করেছি। সেখানে আমরা প্রায় 150 মেয়েকে ইতিমধ্যেই ট্রেনিং দিয়েছি, যারা মূলত ধরুন মাছ কাঁকড়া মারতে জঙ্গলে যেত। জঙ্গল নির্ভরশীল মহিলাদের প্রায় 150-র ওপর মহিলাকে আমরা ইতিমধ্যেই ট্রেনিং দিয়ে দিয়েছি, আরও মেয়েরা ট্রেনিং পাচ্ছে। সেখানে আমরা খুব শীঘ্রই একটা লাইব্রেরি শুরু করতে চলেছি, যেখানে ফ্রি রিডিং রুম থাকবে, যেখানে 8 থেকে 80 সবার জন্য বই থাকবে, তারা এসে সেখানে পড়াশুনো করতে পারবে। বইয়ের বিকল্প তো কিছু নেই। সেখানে আমরা কম্পিউটার ট্রেনিং শুরু করতে চলেছি। তো এইভাবে আমরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা চাইছি কি করে মানুষের কাছে আরো বেশি বেশি করে পৌঁছানো যায় এবং পৌঁছে তাদেরকে বাঘ এবং জঙ্গল সংরক্ষণের কাজে তাদের টেনে আনা যায়, নিযুক্ত করে। আমরা আপনারা সংরক্ষণ বিষয়টাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন, যাতে তারা প্রকৃতি সম্বন্ধে সচেতন হয় এবং প্রকৃতির প্রতি তাদের যে একটা ভাবনা। আমরা সাধারণত এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করি, কিন্তু কার্যক্ষেত্রে আমরা একটু উদাসীন থাকি। ঠিক, কারণ এগুলো তো সরাসরি আমাদেরকে প্রভাবিত করছে না। যেমন আমি বলছি, আমি বাঘ সংরক্ষণ বলতে আমি নিশ্চয়ই একটা বন্দুক কাঁধে নিয়ে জঙ্গলে হাঁটতে হাঁটতে ঢুকে যাব না প্রতিটি বাঘকে দরওয়ানি করতে। বাঘের আমার কাছে বাঘ সংরক্ষণ মানে হচ্ছে বাঘের চারপাশে, বাঘের জঙ্গলের পাশে যে মানুষরা থাকে তাদের ভালো করা, তাদেরকে সচেতন করা এবং তাদেরকে সংরক্ষণেতে সংযুক্ত করা। এই সংযোগটা যদি না আমি সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু বাঘ সংরক্ষণ আমি করতে পারবো না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আগামীকাল বিশ্ব ব্যাঘ্র দিবস। এই উপলক্ষে যদি একদম শেষে আপনাদের দুজনের কাছে আলাদা আলাদা করে জানতে চাই কিছু বার্তা। প্রথমে আমরা জয়দীপদার কাছে আসব। আমি একজন পশ্চিমবঙ্গবাসী। আমার কাছে সবথেকে গর্বের বিষয় হচ্ছে গোটা পৃথিবীতে যেখানে বাঘের নাম উচ্চারিত হবে সেখানে তাদের রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই হবে এবং সেই বেঙ্গল শব্দটা অটোমেটিক্যালি সেখানে উঠে আসবে। তাই একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা আমার কাছে সবথেকে গর্বের যে আমার রাজ্যের নাম বাঘের সাথে এমনভাবে যুক্ত, এমনভাবে কানেক্টেড যে সারা পৃথিবীতে বাঘের নাম উচ্চারিত হলে আমার রাজ্যের নাম উচ্চারিত হবে। তাই আমার মনে হয় প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর উচিত এই জিনিসটাকে নিজেদের অন্তরে খোদাই করে নেয়া এবং বাঘ সংরক্ষণের যে আমাদের উদ্যোগ, সেই উদ্যোগে সবাই তাদের মতো করে নিযুক্ত হওয়া। সুচন্দ্রাদির কাছে আমরা জানতে চাইব যে, যেটা দাদার কাছেও বললাম, কোথাও যেহেতু আপনি নিজে একজন নারী এবং আমরা মহিলা মহলে কথা বলছি, এই যে বন্য প্রাণের প্রতি যে ভালোবাসা বা যে সহানুভূতি বা সহমর্মিতা, এই যে এগুলো তো কোমল অনুভূতি, কোথাও কি কাজ করতে গিয়ে বা আপনার কাজ করে এমনটা মনে হয়েছে যে মেয়েদের ক্ষেত্রে এই বন্য প্রাণের প্রতি সহানুভূতির জায়গাটা নারীর ক্ষেত্রে একটু বেশি? কখনো কি মনে হয়েছে এমনটা আলাদা করে? বা যদি আপনি নারীকে সহানুভূতিশীল হওয়ার জন্য অনুষ্ঠানটির মাধ্যমে বলেন, সেটাই বা কিভাবে বলবেন শেষে? নারী তো সহানুভূতিশীল, কারণ ধরিত্রী তো মা, জঙ্গল তো আমাদের মাই। ঠিক, মা আমাদের ধারণ করে রেখেছেন, প্রতিটি নারীকেই আমাদেরকে সহানুভূতিশীল হতে হবে প্রকৃতির প্রতিটি সন্তানের প্রতি। তবে হ্যাঁ, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি সেরকম ভাবে নারী পুরুষের মধ্যে কোনো আলাদা করে কোনো কিছু সেরকম ভাবে পাইনি যে নারীরা বেশি সহানুভূতিশীল বা পুরুষরা কম সহানুভূতিশীল। যে প্রকৃতিকে ভালোবাসে সে নারী পুরুষ নির্বিশেষে সে কিন্তু প্রকৃতিকে ভালোবেসে সে কাজই করতে চায়, প্রকৃতির প্রতি সে অত্যন্ত সহমর্মী। তবে মেয়েদের একটা আলাদা ক্ষমতা আছে। মেয়েরা না অনেক দূর এই প্রকৃতিকে ভালোবেসে এগোতে পারে, কারণ তারা না ভীষণ প্রকৃতির সাথে আলাদাভাবে কানেক্টেড। যেহেতু সে সন্তান ধারণ করে, মা প্রকৃতির ধরিত্রী মাও তো আমাদের ধারণ করেছে, সেই সন্তান ধারণের মতো প্রকৃতিকেও কিন্তু আমার মহিলাদের কাছে, নারীদের কাছে একটাই আমার বার্তা যে প্রকৃতি কিন্তু একজন নারী, প্রকৃতি কিন্তু একজন মেয়ে। শুধুমাত্র নারীর পুরুষ এভাবে বিভেদ করে না করে আমার মনে হয় মা হিসেবে দেখাই ভালো, এবং মা হিসেবে ভালোবাসাটা, মা হিসেবে তাকে রক্ষা করাটাই আমাদের সব থেকে বড় কর্তব্য। অর্থাৎ আমরা প্রকৃতিকে রক্ষা করতে গেলে
লিঙ্গ পরিচয় কোনো বাধা তো নয়ই, বরং লিঙ্গ পরিচয়ের জায়গা থেকে আমরা আরো একটু বেশি সহানুভূতিশীল হয়ে উঠতে পারি, যাতে আমাদের প্রকৃতি, আমাদের বন্য প্রাণেরা সংরক্ষিত থাকে এবং বন্য প্রাণীদের প্রতি আমাদের ভাবনাটা যাতে শুধুমাত্র ভ্রমণ কেন্দ্রিক না হয়, আমরা যেন সব সময় সহানুভূতিশীল হয়ে সব ক্ষেত্রে ভাবি। সুচন্দ্রাদি এবং জয়দীপদাকে আমাদের আকাশবাণীর তরফ থেকে অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে এমন একটা দিনে, গুরুত্বপূর্ণ একটি দিনের আলোচনায় উপস্থিত থাকার জন্য। নমস্কার, এবং সমস্ত শ্রোতাদের আমাদের ব্যগ্র তেজ নমস্কার জানাই। সবাইকে একটাই কথা বলি, বাঘ না থাকলে কিন্তু প্রকৃতি, পরিবেশ কোনো কিছুই থাকবে না, এবং আমাদের এটা কর্তব্য জঙ্গল রক্ষা করা, বন্যপ্রাণকে রক্ষা করা।